নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু একদিকে অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা, অন্যদিকে সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো চোখের আড়াল হলেও আওয়ামী লীগকে যেন চোখের আড়াল করতে চাইছে না। আর তাই নিরুত্তাপ ভোটের মাঠে সবচেয়ে বেশি উচ্চারিত নাম আওয়ামী লীগ। আবার সরকার ও সরকারের মিত্রদের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভোটের মাঠে থাকা সাইজে বড় থেকে ছোট, প্রধান থেকে কিংস পার্টি সবাই ব্যস্ত আওয়ামী লীগের ভোট ব্যাংককে নিজেদের পক্ষে আনতে। মাছের মায়ের পুত্র শোকের মতোই মাত্র কয়েক মাস আগেও যারা দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় উচ্ছ্বসিত ছিলেন, তারাই এখন সহমর্মিতার বন্যা বইয়ে দিচ্ছেন। ভোটের মাঠে দাবি করেছেন আওয়ামী লীগ একটি আদর্শের নাম, যাকে বাংলাদেশ থেকে মুছে দেয়া সম্ভব নয়। অথচ এই একই কথা বলে 2024 সালের আগস্টে পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরকার সমর্থকদের বাতাস বুঝে পাল তোলার এমন ধারায় স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ থাকবে না দাবিটি ছিল এক অশ্বডিম্ব। মিত্রদের চিন্তা যখন আওয়ামী লীগের স্থায়ী এবং একনিষ্ঠ ভোট ব্যাংক, তখন অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের দুশ্চিন্তা কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি বাড়াচ্ছে দ্বিগুণ হারে। একদিকে আছে বিদেশিদের চাপ, আরেকদিকে আছে শেখ হাসিনার ভোট বর্জনের ডাক। আওয়ামী লীগের ভোট ব্যাংকে কেন্দ্রে আনা না গেলে সরকার ঘোষিত ইতিহাসের নির্বাচন আর গণভোটে কাস্টিং ভোটের হার ইতিহাসের সেরা লজ্জা পেতে পারে। সে কারণে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোটে উপযুক্ত প্রার্থীর প্যাকেজের ব্র্যান্ডিং শুরু করেছে সরকারের পিআর টিম। তবে এর পরেও সাড়া নেই আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে। কিভাবে আওয়ামী লীগের ভোটারদের কেন্দ্রে আনা যায় তা নিয়ে চলছে সরকার ও সরকারের মিত্রদের মধ্যে আলোচনা। নির্বাচনের রেকর্ড বলছে বাংলাদেশে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত মোট 4টি নির্বাচন হয়েছে, যেগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত। এই 4টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোট ছিল 30% থেকে 48% পর্যন্ত। এমনকি 1991 এবং 2001 সালে আওয়ামী লীগ আসন কম পেলেও দলটির ভোটের হার কমেনি। 1991 সালে দলটি আসন পেয়েছিল 88টি, কিন্তু ভোট পায় 30.08%। আর 2001 সালে মাত্র 58 আসন পেলেও ভোট পেয়েছিল 40%-এর উপরে। 2024 সালের 5ই আগস্টের পর দৃশ্যপট পাল্টে গেলে গত বছরের 12ই মে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মাঠে নেই। কিন্তু দেশীয় বিদেশি নানা মহল থেকে একটি প্রশ্ন বারবারই উঠে এসেছে, সেটি হলো দলটির সমর্থক ও ভোটাররা তাহলে কাদের ভোট দিবেন। বিদেশিরা প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্তটি এই বিশাল ভোটার গোষ্ঠীকে কি এক ধরনের রাজনৈতিক অভিভাবকহীনতার দিকে ঠেলে দিচ্ছে, যেটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এমনকি সাম্প্রতিক কয়েকটি জরিপে উঠে এসেছে দলটির অনেক জনসমর্থন আছে। সে কারণে সরকারি কিংস পার্টি থেকে শুরু করে মিত্র রাজনৈতিক দলগুলোর ভাবনায় এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। মাত্র 2 মাস আগেও দেখা চিত্রটি পাল্টে গেছে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই। নিশ্চিহ্ন করতে চাওয়া আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ দেওয়া হচ্ছে বহু আশ্বাস। অথচ কিছুদিন আগেও মব সন্ত্রাস সহ মামলায় ফাঁসিয়ে কোন দল কত বেশি আওয়ামী লীগকে কোণঠাসা রাখতে পারে সেই প্রতিযোগিতা দেখা গেছে বাংলাদেশে। পরিসংখ্যানের দিক থেকে এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে বিএনপি। তবে তফসিলের পর তাদের প্রার্থীদের মুখে সবচেয়ে জোরালো ভাবে শোনা যাচ্ছে আওয়ামী লীগের প্রশংসা। বিএনপি জোটের হেভিওয়েট প্রার্থী সহ শরিক দলের নেতারাও এখন আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের ভূয়সী প্রশংসা করেন। এলাকার উন্নয়নে সাবেক এমপির অবদান তুলে ধরেন। আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ এবং রমেশ চন্দ্র এবার নির্বাচনে নেই। বিএনপিকে আওয়ামী লীগের মতো দল দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। দর্শক, বিএনপি মহাসচিব নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী লীগের প্রশংসা করছেন, বিএনপিকে দাবি করছেন একই ধরনের আরেকটি দল হিসেবে। অথচ তফসিল ঘোষণার আগে তিনি নিয়মিত ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগকে। এমনকি নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করার পরপরই অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন
অভিনন্দন। তখন এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে আনন্দ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্ন হলো, মাত্র 8 মাস আগে যে দলকে ফ্যাসিবাদী বলেছিলেন, এখন সেই দলকে কিভাবে বিএনপির মতো বলে দাবি করছেন মির্জা ফখরুল? আবার এখন তিনি যে রমেশ চন্দ্র সেনের প্রশংসায় পঞ্চমুখ, তাকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয় 2024 সালের 16 আগস্ট। এরপর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হওয়া হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়। এর মধ্যে একটিতে জীবিত ব্যক্তিকে নিহত দাবি করে মামলার প্রমাণও পরে পাওয়া গেছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে করা এই মামলা গত ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকার গোয়েন্দা পুলিশ। এতে শেখ হাসিনা, রমেশ চন্দ্র সহ 42 জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। মির্জা ফখরুলের আওয়ামী লীগের প্রশংসার পর প্রশ্ন উঠেছে, নিজ এলাকার একজন প্রবীণ নেতার উপর হয়রানি ঠেকাতে 1.5 বছরে তিনি কতটা আন্তরিক ছিলেন? ভোটের মাঠে নানামুখী মেরুকরণে কেবল মির্জা ফখরুল নয়, বিএনপি জোটের সব প্রার্থী এখন আওয়ামী আনুকূল্য লাভের চেষ্টায় মরিয়া। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে শোনা যায়, 5ই আগস্টের পর আদালতে আওয়ামী লীগকে নিষিদ্ধের রিট ঠেকাতে নিজের ঘাম ঝরানোর বিবরণ দিচ্ছেন আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে 2024 সালের 19 আগস্ট সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। তবে সরকারের পক্ষে এর বিরোধিতা করে আদালতে যুক্তি দেন তখনকার অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দর্শক, অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ এবং তিনি রাষ্ট্রের পক্ষে আদালতে লড়াই করেন, অর্থাৎ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেন আদালতে। তবে এতদিন বাদে ভোটের মাঠে নেমে আদালতে সেই লড়াইকে নিজের ব্যক্তিগত অবস্থান হিসেবে জাহির করতে চাইছেন আসাদুজ্জামান। ঝিনাইদহ 1 আসনে ধানের শীষের এই প্রার্থী এক পথসভায় দাবি করেন, আওয়ামী লীগ একটি আদর্শের নাম, কোন রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে সমর্থন করেন না বলেই তিনি 2024 সালে রিটটির বিরোধিতা করেছিলেন। অথচ গত বছরের জুলাইও ঠিক উল্টো কথা শোনা গিয়েছিল তখনকার অ্যাটর্নি জেনারেলের কণ্ঠে। আওয়ামী লীগের পক্ষে সবাইকে অপরাধী হিসেবে তিনি দাবি করেন। সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। সরকারের নির্বাহী আদেশের পক্ষে সাফাই গিয়ে বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন। তবে সেই আসাদুজ্জামানই এখন ভোট পেতে সুর বদলে ফেলেছেন। যে দলটি কয়েক মাস আগেও তার কাছে ছিল ফ্যাসিস্ট, এখন তারাই হয়ে গেছে চিরঞ্জীব একটি আদর্শ। বহুরূপী এই ডিগবাজি বাংলাদেশের ভোটের রাজনীতিতে খুবই পুরনো দৃশ্য। প্রশ্ন হলো, নতুন বন্দোবস্ত কায়েমের উদ্যোক্তাদেরও কেন পুরনো পথে হাঁটতে দেখা যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এই বিপরীতমুখী আচরণের কারণ হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার গাণিতিক বাস্তবতা। বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এপিটিপি পদ্ধতিতে সামান্য কয়েক ভোটের ব্যবধানে আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আওয়ামী লীগের 30% ভোট যদি কোনো একটি দলের পক্ষে চলে যায় বা তারা যদি ভোট দিতে না গিয়ে টার্ন আউট কমিয়ে দেয়, তবে বিজয়ী প্রার্থীর বৈধতা যেমন সংকটে পড়বে, তেমনি প্রতিযোগিতায় হেরে যাওয়ার ভয়ও থাকবে। দর্শক, আওয়ামী লীগ যে একটি বড় দল সে কথা বলে নিজের পোর্টফোলিও খুইয়েছিলেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। 2024 সালের 12 আগস্ট তিনি বলেছিলেন, আওয়ামী লীগ একটা বড় দল, বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে যেটা অস্বীকার করা যায় না। এর পরপরই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। দর্শক, বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর তো ঘোষণা দিয়েই ফেলেছেন, এলাকার আওয়ামী লীগ সমর্থকেরা নাকি তাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাওয়ার নিশ্চয়তা দিতেও ছাড়েননি। অথচ গত 1.5 বছরে আওয়ামী লীগ, 14 দল, এমনকি জাতীয় পার্টির ভোটে অংশগ্রহণ ঠেকাতে অগ্রবর্তী ভূমিকা দেখা গেছে নূরকে। এখন বিএনপির বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তার মুখে কাছে পেতে চাইছেন আওয়ামী লীগকে। বিএনপি জোটের পাশাপাশি জামাত জোটও ভুলতে বসেছে
আওয়ামী বিরোধী অবস্থান। দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনামগঞ্জ ২ আসনে জামাতে ইসলামের প্রভাবশালী প্রার্থী শিশির মনিরের নির্বাচনী বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তার এক সভায় গোলাপ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বক্তব্য ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী সাবেক মন্ত্রী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তর ছেলে সৌমেন সেনগুপ্তকে মাঠে নামানোর চেষ্টা করছে। দর্শক, সারা দেশে দেখা যাচ্ছে একই ধরনের চিত্র। বিবিসি বাংলা, বাংলা নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা আওয়ামী লীগের সাধারণ কর্মী, সমর্থক, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পর্দার অন্তরালেও বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। মামলা, গ্রেপ্তার থেকে বাঁচানোর আশ্বাস দিচ্ছেন অনেক প্রার্থী। গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের সবচেয়ে শক্ত ঘাঁটিতেও দেখা যাচ্ছে একই দৃশ্য। বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, এই জেলায় ৫ই আগস্টের পর আওয়ামী লীগের ২০,০০০-এর বেশি নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি হয়েছেন। বিশেষ করে গত বছরের ১৬ই জুলাই এনসিপি সমাবেশে ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা গ্রেপ্তার হন। আবার মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আর এই সুযোগটি নেয়ার চেষ্টা করছে বিএনপি, জামাতের প্রার্থীরা। সবাই নিরাপরাধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গ্রেপ্তার বা হয়রানি না করতে প্রশাসনকে অনুরোধ করেছেন। প্রশ্ন হলো, এসব আশ্বাসের উপর কতটা বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী সমর্থকেরা? বিশেষ করে ১.৫ বছর ধরে চলা সহিংসতার ক্ষত এবং দল নিষিদ্ধ করার আঘাতের উপশম আদৌ কি হবে এই সময়ের প্রতিশ্রুতিতে? আবার দলের শীর্ষ নেতৃত্ব যেখানে ভোট বর্জনের ডাক দিয়েছেন, তাতে একতরফা নির্বাচন কতটা আগ্রহ থাকবে মাঠ পর্যায়ে? দর্শক, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট বর্জনের ডাক দিয়ে অন্তর্বর্তী সরকারকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় ১৭ই জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনার কড়া সমালোচনা করেন। প্রশ্ন তুলে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। নির্বাচনে প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের দুটি দিক থেকে চিন্তা বাড়ছে। একটি হলো বিদেশিদের চাপ। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে দেশের বাইরে ও ভেতরে বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনীতিকদের বৈঠক হয়েছে। এরপর ওই সব দেশের প্রতিনিধিরা সরকারকে অনানুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তিমূলক ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। কূটনীতিকরা মনে করেন, একটি বিশাল ভোট ব্যাংককে হতাশ করা বা তাদের রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। কারণ এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দলটি জনসমর্থন নেই বলে যে স্লোগান দেওয়া হয়েছিল, সেটির অসরতা সরকারের মিত্র রাজনৈতিক দলগুলোই প্রমাণ করেছে। তবে সরকারের কাছে এর চেয়ে বড় চিন্তা হলো, আওয়ামী লীগের সমর্থক ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের ঐতিহাসিক নির্বাচন, বিশেষ করে গণভোটে কাস্টিং ভোটের হার সরকারের জন্য বড় লজ্জা ডেকে আনতে পারে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি যে গণভোট হতে যাচ্ছে, তার মূল উদ্দেশ্য হলো জুলাই চার্টার বা নতুন সাংবিধানিক সংস্কারের উপর জনগণের সিলমোহর নেওয়া। সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের ২৫ থেকে ৩০% ভোটার যদি ভোট দিতে না যায়, তাহলে সরকারের জন্য দুটি সমস্যা তৈরি হতে পারে। প্রথমটি হলো টার্নআউট সংকট। মোট ভোটার উপস্থিতির হার যদি ৪০%-এর নিচে থাকে, তবে গণভোটের নৈতিক বৈধতা প্রশ্নের মুখে পড়বে। দ্বিতীয়টি হলো নেতিবাচক প্রভাব। আওয়ামী সমর্থকরা যদি সংগঠিতভাবে না ভোট দেয় বা ভোট বর্জন করে, তবে সরকারের প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের ম্যান্ডেট দুর্বল হয়ে পড়বে। ফলে আওয়ামী লীগকে নিয়ে সরকার পড়েছে উভয় সংকটে।
তবে এখনো পর্যন্ত সরকারের শীর্ষ কর্মকর্তা ও একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের ভোটাররা ভোট বর্জন করবে। হয়তো কিছু কিছু এলাকায় যেখানে সংখ্যালঘু বেশি সেসব এলাকায় ভোটাররা নিরাপত্তার খাতিরে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু তারা হয়তো কাউকে ভোট দেবেন না। এই আশঙ্কার কথা বিদেশিদের মধ্য থেকেও সরকারকে জানানো হয়েছে। সূত্রগুলো বলছে, সব মিলিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চেয়ে সরকারের চিন্তা এখন আওয়ামী লীগকে নিয়ে বেশি। এখন এই পর্যন্ত।